সহজ স্বীকারোক্তি! এতদিনের জমানো সব অভিযোগ ভেঙে কয়েক সেকেন্ডে কয়েকশো খণ্ড হয়ে গেল। পাতা অনাকাঙ্ক্ষিতভাবে একটা কাজ করে বসল। সে দুই হাতে আরহামকে জড়িয়ে ধরে ঝরঝর করে কেঁদে ফেলল। আরহাম বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল, হাত বাড়িয়ে পাতাকে ধরল না। ধরবে কিভাবে? এই শখ কাটিয়ে উঠতে পারলে তো? পাতা কাঁদছে, অনাকাঙ্ক্ষিত ভবিষ্যৎ চিন্তা করে। বাম হাতের আঙুলের দিকে তাকালো, যেখানে একটা স্বর্ণের আংটি ঠাঁই পেয়েছে, যেটা আব্দুর রহিম নামক ছেলেটার নামে পড়েছে। পাতা এই কথা পাতা তার আনাস ভাইকে বলতে পারছে না, কারণ মা মাথায় হাত রেখে দিব্যি দিয়েছে আনাস ভাই তো তাকে ভালোবাসে। কিন্তু সে ইনায়া এসেছিল আরহামকে ডাকতে। আহি বোধহয় এই কারণে নিজে আসতে চেয়েছিল, কিন্তু ইনায়ার পাতানো শাশুড়ি বলেছে ইনায়া আরহামের বউ, তাই ইনায়া ডাকবে আরহামকে। শাশুড়ির কথা শুনে ইনায়া তো এলো, কিন্তু এখন কি করবে? যদি সে এখন এদেরকে ডেকে নিয়ে না যায়, তাহলে ইনায়া পাতানো শাশুড়ি বলবে রান্না বান্না তো পারো না, সামান্য জামাইকে ডাকতে বলেছি সেটাও পারো না। ইনায়া এসব রিস্ক নেবে না। সদ্য পাতানো শাশুড়ি তাকে একটু ভালোবাসতে শুরু করেছে। ইনায়া গম্ভীর হয়ে বলল, আপনাগো অভিমান শেষ হলে একটু নিচে এসে আমার পাতানো শাশুড়িকে নিজেদের মুখখানা দেখাবেন কেমন? আপনাগো খাইতে ডাকে। প্রচলিত গ্রামীণ ভাষায় কথা বলতে পেরেছে দেখে নিজেকে বাহবা দিতে ভুলল না। ইনায়া ছাদ থেকে নামার সময় একটা লোককে খেয়াল করলো। ছেলেটা ইনায়ের দিকে তাকাবে না এই জন্য নিচু হয়ে আছে। ছেলেটা সকালে একবার দেখেছিল ইনায়া। হুজুর টাইপ ছেলেটা, সব সময় দেখছে মেয়েদের দেখলে নিচু হয়ে চলেছে, কিন্তু ইনায়া স্পষ্ট দেখেছে ছেলেটা পাতা আর আরহামের দিকে তাকিয়েছিল। এমনটা কেন? ইনায়া এসব আর ঘাটল না, যা হবে হোক। যাওয়ার সময় পুনরায় ডেকে বলল, আপনারা আসবেন নাকি আমার পাতানো শাশুড়িকে ছাদে পাঠাবো? তোমার মেয়ে কোথায় কুসুম? কুসুম বেগম সবেমাত্র খাবার খেতে বসেছেন। স্বামীর কথা শুনে মেয়েটা তাকালো মানুষটার দিকে। রেদওয়ানের মুখে স্পষ্ট রাগ। কুসুম বেগম ভয় পায়। মেয়ে তার মেসেজ দিয়ে বলেছে আরামের নানা অসুস্থ, তাই আরামের সাথে গ্রামের বাড়ি যাচ্ছে। ব্যাস এইটুকুই জানে তিনি। তার মেয়ে এখনো পর্যন্ত কল করেনি। অবশ্য তিনি একবার কল করেছিল, কিন্তু মেয়েটার নাম্বার বন্ধ দেখাচ্ছে। এখন মেয়েটা ইচ্ছে করে মোবাইল বন্ধ রেখেছে নাকি নেটওয়ার্কের সমস্যা, তিনি তা জানেন না। কিন্তু এই কথা রেদওয়ান নওয়ারকে একদমই বলতে পারবে না। দেখা গেল তুল কালাম বেঁধে যাবে। ছোট একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছি, উত্তর করতে কত সময় লাগছে? মেয়েটা কি শুধু আমার একার? কোথায় গিয়েছে আপনি না জানলে আমি কিভাবে জানবো? হিয়ালি করো না কুসুম, মেয়েটা তোমার একার না হলেও তোমার মেয়ে আমাকে বাপ মানে না। যাওয়ার সময় জিজ্ঞাসা করেছিলাম 3 পিস পরে কই যাচ্ছে, আমাকে বলল ছবি তুলে ফেসবুকে পোস্ট করবে। মিথ্যে কেন বলেছে? কুসুম অবাক হয়। তার মানে যাওয়ার আগে বাবার সাথে দেখা হয়েছিল। কুসুম বলে, তোমাদের বাপ মেয়ের মধ্যে তো তাও কথা হয়েছে, আমার সাথে তো তাও হয়নি। তোমার মেয়েকে কল দিয়ে বলো যেখানে আছে বাড়িতে ফিরে আসে। ওই মেয়েকে আমি দেখে নেব। আশিককে বলেছি বিয়ে করতে, সে করতে পারবে না। এত কিসের ইগো তোমার মেয়ের? দেখো আমি অফিসে যাচ্ছি, তোমার মেয়ে যেন আজকের মধ্যে ফিরে আসে। রেদওয়ান নওয়ার মোবাইলে কল আসে। তিনি মোবাইল কানে ঠেকিয়ে ওপাশের মানুষের কথা মনোযোগ দিয়ে শোনে। তারপর আস্তে করে বলে, কল কেটে দেয়। তিনি একবার কুসুম বেগমের দিকে তাকায়, তারপর হন হন করে চলে যায়। কুসুম বেগম পিছু ডাকে, ইনায়ের বাপ খেয়ে যাবেন, তুমি শান্তিতে খাও। রাজশাহী থেকে কল এসেছে আরামের। ঈশানীর খুনি ধরা পড়েছে। একটা মেয়েকে কিডন্যাপ করে বর্ডারে পেরিয়ে পালিয়ে যাচ্ছিল। বর্ডার থেকে তাকে ধরে আনা হয়েছে। তাদের এখনই বের হতে হবে। আরামের উত্তেজনায় হাত পা কাঁপছে। ইনায়া যখন এই খবর জানতে পারবে মেয়েটা কেমন রিয়াকশন হবে সেটাই দেখার অপেক্ষা। আরহাম লিচু বাগান থেকে দৌড়ে ভেতরে যায়। বাড়ির সমস্ত মহিলারা রসুন পেঁয়াজ বেছে রাখছে।
আবু তালিব বলেছেন মসজিদ থেকে একটা মিলাদ মাহফিল করার কথা। বাড়ির কোনো ছেলে মেয়ে তার কথা ফেলতে পারে না। আরাম ইনায়াকে খুঁজিল, মিনিটখানেক সময়ের মধ্যে পেয়েও গেল। ইনায়াটাকে দিয়েও রসুন বাছানো হচ্ছে। আরাম এসব আর ঘাটল না, সে ইনায়াকে ডাকলো। ইনায়া। সবগুলো মহিলা কম বেশি ছেলেটার দিকে তাকালো, আবার নিজেদের কাজে মন দিল। ইনায়া বলল, বলুন। আমাদের এক্ষুনি রাজশাহীতে যেতে হবে। কেন? আরাম এত মানুষের মধ্যে কথা বলতে চাইছে না। আরাম শুধু বলে, আমার গুরুত্বপূর্ণ কাজ পড়েছে। আচ্ছা ঠিক আছে চলুন। হাতে রসুন রেখে দেয় ইনায়া। উঠতে যাবে এমন সময় বসিয়ে দিল লতিফা বেগম। তারপর আরামের দিকে তাকিয়ে বলে, আব্বা তোমার কাম পড়ছে, তুমি যাও। কালকে এত বড় মিলাদ মাহফিল আছে বাড়িতে, এখন আমি বাড়ির বউরে যাইতে দিতে পারুম না। ইনায়া এইখানেই থাকবো। কিন্তু মা। কোনো কিন্তু না আনাস, যাও তুমি। ইনায়া ভ্রু কুচকে তাকালো। মহিলার মতিগতি সুবিধার না, যে তাকে দেখতেই পারতো না এত ভালোবাসা দেখাচ্ছে কিভাবে, সেটাই ভাবার বিষয়। ইনায়া বলল, আন্টি আমার ভার্সিটিতে ক্লাস আছে তো, গুরুত্বপূর্ণ ক্লাস মিস দেওয়া ঠিক হবে না। লেখাপড়া শিখাইবা না বউ? ওইসব আমি ভালাই বুঝবার পারি, তোমরা যাওয়ার হইতেছে না। ইনা আর তেমন কিছু বলে না। বাড়িতে তার কাজ নেই, একটা দিন এখানে থাকলে আহামরি কিছু হবে না। আর আরহামের সাথে যাওয়ার থেকে ভালো কালকে একা একা যাবে। আরহাম লতিফা বেগমের দিকে তাকালো। যেতে দিবে না যখন বলেছে তখন দিবে না। কিন্তু আরহাম যদি ঈশানীর খুনি ধরা পড়েছে এটা ইনাকে বলে, তাহলে মেয়েটা কারো অনুমতি তোয়াক্কা করবে না। তাই আরহাম কথাটা চেপে গেল, উপরে চলে গেল। তৈরি হওয়ার জন্য মিনিট 10-এর মধ্যে সবার থেকে অনুমতি নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে একাই রওনা দিল। পুলিশ স্টেশনে পৌঁছেছে রেদওয়ান নাওয়ার। চোখ ভর্তি পানি তার। উদ্বিগ্ন হয়ে পুলিশদের ডাকলো। প্রধান অফিসার রেদওয়ান নাওয়ারকে দেখে দ্রুত এগিয়ে এলো। রেদওয়ান নাওয়ারকে বসিয়ে পানি দিল সামনে। খেলো না সে। জোরে জোরে শ্বাস নিয়ে বলল, কোথায় সে? সেলের ভিতরে আছে, বর্ডার ছাড়িয়ে চলে যাচ্ছিল, সেখান থেকে আটকে ধরা হয়েছে। রেদওয়ান উঠে দাঁড়ালো। ছেলেটা হেঁটে সেলের সামনে গিয়ে পৌঁছালো। লোকটা একটা 25-26 বছরের ছেলে, এখনও পেটানো হচ্ছে। রেদওয়ান নাওয়ার যাওয়ার সাথে সাথে পেটানো বন্ধ হয়ে গেল। রেদওয়ান ইশারা করলো সেল খুলে দেওয়ার জন্য। তার কথা মতো সেল খুলে দেওয়া হলো। ভিতরে প্রবেশ করলো তিনি। ভেতরে গিয়ে একদম ছেলেটার মুখোমুখি বসলো। তারপর ধীরে ধীরে জিজ্ঞেস করলো, কেন এমন করেছো? ছেলেটা হাসে, পিচ্ছি ঠেকে সেই হাসি। হাসতে হাসতে গালের রক্ত থু দিয়ে বাইরে ফেলে দিল। তারপর সেভাবেই বলল, আপনার কারণে আপনার মেয়ে এতদিন মূল্য চোকালো। আপনি আমার ভাইকে ধরে রেখেছিলেন, আমি বলেছিলাম ছেড়ে দিতে, কিন্তু আপনি ছাড়লেন না। আপনার ভাই ফাঁসি হয়েছে কমাস আগে, এই জন্য আমি প্রতিশোধ নিয়েছিলাম। রেদওয়ান নাওয়ার উঠে দাঁড়ায়। ছেলেটার নাক বরাবর ঘুষি মারে। পুলিশ কনস্টেবল দ্রুত ভেতরে ঢোকে, রেদওয়ান নাওয়ারকে আটকায়। রেদওয়ান রেগে বলে, আমার উপরে প্রতিশোধ নেওয়ার ছিল, আবার থেকে নিতি। আমার মেয়েটাকে কেন মেরে ফেলেছিস তুই? ছেলেটা হাসে, বিচ্ছিরি হাসি। রেদওয়ান নাওয়ারকে বাইরে বের করে আনা হয়। তিনি মাথায় হাত দিয়ে বসে রয়। ইনায়া কোথায় আছে জানে না তিনি। মেয়েটা যদি কোনোভাবে জানে ঈশানীর খুনি ধরা পড়েছে, তখন কী হবে কে জানে। তিনি মনে মনে খুব করে চাইলেন মেয়েটা যেন যেখানে আছে আগামী কিছুদিন সেখানে থাকে, আর সেই খুব তাড়াতাড়ি ভালো থাকে। বউ, হুই না যাও। বসে বসে মোবাইল দেখছিল ইনায়া। পাশে সাজদা বসে আছে। সাজদা মেয়েটা ইনায়া থেকে সরেই না। সাজ্জাদ হোসেন ইনায়াকে অনেকবার ধন্যবাদ জানিয়েছে। প্রত্যেক বাবা বিয়ের পর তার মেয়ের বিয়ের পর যেমন হাসি খুশি থাকা দেখতে চান, সাজদা ঠিক তেমন খুশি আছে। তিনি নিজের সম্মানের কথা চিন্তা করে মেয়ের সম্মতি ছাড়া বিয়ে দিয়ে দিলে হয়তো এইসব হতো না। ইনায়া মোবাইল অ্যাঞ্জেলা গেম খেলছে। এখানে নেটওয়ার্ক খুব বাজে, আসার পর থেকে যাতা অবস্থা, এই জন্য সময় কাটাতে গেম খেলছে। ব্যস্ত থাকা ইনায়ের কানে লতিফা বেগমের কণ্ঠস্বর এলো না। পাতা নিজের খালার দিকে এগিয়ে গেল, আস্তে আস্তে বলল, বসে বসে অভদ্রের মতো হাসছে আর মোবাইল চালাচ্ছে খালা,
লতিফা বেগম একবার পাতার দিকে তাকায়। মেয়েটার কথায় তিনি পাত্তা দিলেও ভেতরে ভেতরে রেগে গেলেন। রেগে আবারও ডাকলো, এই গোলামের ঝি, কই তুই? ডাক পারতেছি শুনোস না? সাজদা এবার চমকে উঠল। তাদের পরিবারের সব থেকে রাগী তার লতিফা ফুপু। হুটহাট রেগে যান তিনি। গোলামের ঝি এই বাড়ির কাউকেই ডাকেন না তিনি। আর সাজদা জানে তার ফুপু শুধুমাত্র রিনায়াকে অপছন্দ করে। সাজদা সোফা ছেড়ে উঠে ইনায়ের হাতে সাহায্যে নাড়িয়ে বলল, আপু ফুপু মানে তোমাকে ডাকছে, দ্রুত যাও। ইনায়া হাতের মোবাইলটা বন্ধ করে দ্রুত হেঁটে যায়। সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের বরাদ্দাকৃত রুমে যায়। ইনায়া দেখে লতিফা বেগমের পাশে পাতা দাঁড়িয়ে আছে। মেয়েটার চাহনি আজকে অন্যরকম। পাতা তাকে পছন্দ করে না, সেটা ইনায়া জানে। অপছন্দ করা অস্বাভাবিক কিছু নয়, বরং ইনায়ার সাথে যদি পাতা এমন কিছু করতো তাহলে ইনায়া পাতা আর পাতার জামাই দুজনকেই উপরেও পাঠিয়ে একদিন মিলাদ মাহফিল পড়িয়ে ফেলতো। কিন্তু কথা সেটা না। মূল কথা হচ্ছে পাতা এতদিন ইনায়াকে পছন্দ করতো না, কিন্তু আজকের চাহনি অন্যরকম। পাতাকে নিয়ে গবেষণা পরে করবে ইনায়া। আগে পাতানো শাশুড়ি কেন ডাকছে সেটা দেখে নিক। আমাকে ডাকছিলেন ম্যাম? কানে কম শোনেন আপনি? ইনায়া মাথা নাড়ায়, অর্থাৎ কম শোনে না। লতিফা বেগম আরও রেগে যায়, চিবিয়ে চিবিয়ে বলে, তাইলে আমি ডাক পারতেছি আসেননি কেন? কাজ করছিলাম ম্যাম, আমার সামনে আয়া বসো। ইনায়া কিছু বলতে চাইলো, আবার ঝামেলা বাড়তে পারে সেই ভেবে থেমে গেল। চুপচাপ গিয়ে লতিফা বেগমের সামনে বসে। ইনায়া একটা জিনিস খেয়াল করেছে, গ্রামে আসলে মাথা ঠান্ডা থাকে সব সময়, মেজাজ হঠাৎ গরম হয় না। ব্যাপারটা মন্দ না। হঠাৎ মাথায় পানি জাতীয় কিছু অনুভব করলো। ইনায়া সরে যেতে চাইলো। লতিফা বেগম চোখ রাঙানি দিয়ে আবারও বসিয়ে দিল। লতিফা বেগম ভালোভাবে তেল মালিশ করতে করতে বলল, চুলের এই হানকেন, তুমি কি একখান কথা জানো? কালো মানুষের ক্ষতিপূরণ হিসেবে আল্লাহ তাআলা সুন্দর চুল, মায়া ভর্তি মুখ আর চোখ দেয়। মায়া ভর্তি মুখ চোখ সবই ঠিক আছে, তয় চুলের এই হাল কেন? চুল তো ঠিক আছে, তয় যত্নের অভাবে এই হাল। মাইয়া মানুষ এতটা এলোমেলো হয় না, তোমারে দেখলে জানতাম না। ইনায়া চুপ রয়। এই মানুষটার কথা যত শুনছে তত অবাক হচ্ছে ইনায়া। ইনায়া হঠাৎ জিজ্ঞেস করে, ম্যাম একটা কথা জিজ্ঞেস করব? কও। আপনি কি লেখাপড়া জানেন? চুলের যত্ন নাও না কেন? এইবার থেকে নিজেও এলোমেলো থাকবা না আর চুলেও এলোমেলো রাখবা না। রান্না বান্না না শিখলেও চলবো, তয় আমার পোলার বউয়ের চুল থাকতে হইব ভালা। লতিফা বেগম ইনার কথা এড়িয়ে গেল। কেন কিন্তু কেন? ইনায়া হঠাৎ মাথায় এদিক ওদিক ঝাঁকিয়ে নিল। এসব কি ভাবছে সে? আর কেন? যার যেমন ইচ্ছা সেভাবেই থাকুক। ইনায়ার কি? ইনায়া কখনো অন্যের বিষয় নিয়ে মাথা ঘামায় না, আর এখনো করবে না। সময় গড়িয়ে গেল। ইনায়া হঠাৎ অনেক দিন পর আরাম পেয়ে নিজেই ঘুমিয়ে পড়ল। ইনায়া ঘুমিয়ে পড়েছে বুঝতে পেরে লতিফা বেগম মুচকি হাসে। তবে মনে হয় ইনায়া ঠিকমতো আদর যত্ন পায় না। কিন্তু কেন? এই মেয়ে বড়লোক বাড়ির। তাহলে লতিফা বেগম খুব যত্ন সহকারে মেয়েটাকে বিছানায় শুয়ে দিল। মাথা হাত বুলিয়ে দিতে দিতে বলে, জন্ম মৃত্যু বিয়ে আল্লাহ তাআলার হাতে। আমরা চাইলেও সেসব পরিবর্তন করতে পারবো না। আমার ছেলের কপালে তুমি আছো, তাই তোমার সাথে বিয়ে হয়েছে। আমার আগেই বোঝা উচিত ছিল, ভাগ্য মেনে নেওয়া উচিত। আর তাছাড়া তুমি মন খারাপ নাও, একটু রাগী, তবে তেরা যেমন স্বভাবের তেমন কোনো ব্যাপার নেই। আমি সব ঠিক করে নিব। তবে তোমার মতো মনের মতো যত্ন করে কষ্ট করে লতিফা বেগম সেগুলো একটু একটু করে কমিয়ে আনবে মা। আল্লাহ তোমাকে আমার ছেলেকে অনেক ভালো রাখুক। লতিফা বেগম একটা অনাকাঙ্ক্ষিত কাজ করে। নিজের ছেলের বউয়ের কপালে স্নেহ ভরা একটা চুমু খায়। তারপর কিছুক্ষণ মাথায় কাছে বসে মাথায় হাত বুলিয়ে আস্তে করে দরজা চাপিয়ে রুম থেকে বের হয়ে আসে। হ্যালো বন্ধুরা, নতুন নতুন গল্প শুনতে বৃষ্টির জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। লাইক কমেন্ট করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।